বিসিএস সায়েন্স রিটেনের আইসিটির আজকে টপিক 3 আমরা দেখব লোকাল এরিয়া, মেট্রোপলিটন এরিয়া, ওয়াইড এরিয়া কম্পিউটার নেটওয়ার্কস গুলো, তারপর হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কিং টপোলজি গুলো, তারপর নেটওয়ার্কিং ডিভাইস প্লাস সুইচ, রাউটার, হাব এগুলো সম্পর্কে ডিটেলস দেখব। 43 বিসিএস আসছিল কম্পিউটার নেটওয়ার্কের প্রভাবক সমূহ লিখন। তারপর 30-তে আসছিল লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে ডিটেলস লিখার কথা। 33-তেও আসছিল। এরপর 35-এ আসছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি, এটার প্রয়োজনীয়তা লিখুন। তারপর 36, 37-এ পরপর আসছেন লন নেটওয়ার্কের টপোলজিগুলো চিত্র সহকারে বুঝিয়ে লিখুন। তারপর 43-তেও আসছে বিভিন্ন রকমের ল্যান টপোলজি নাম লিখুন। 36-এ আসছে রাউটার, গেটওয়ে, সুইচ, হাব বলতে কি বোঝায়। তারপর 46 এবং 38-এ আসছে কম্পিউটার নেটওয়ার্কের রাউটারের কাজ কি। তাহলে রিপিট হচ্ছে এই কোয়েশ্চেনগুলো। তারপর 40-তে আসছে রাউটারের কাজ কি, অর্থাৎ 38, 40, 46 তিনবার আসছে রাউটারের কাজ। রাউটারের অপারেশনাল ব্লক ডায়াগ্রাম আঁকুন। প্রথমে দেখি কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে। কম্পিউটার নেটওয়ার্ক বলতে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগকে বোঝায়। যে বিশেষ ব্যবস্থায় মডেম, কেবল, স্যাটেলাইটের মাধ্যমে এক কম্পিউটারের সঙ্গে অন্য এক বা একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে তাদেরকে এবং তাদের মধ্যে তথ্য আদান-প্রদান করা হয় তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। কম্পিউটার নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্যগুলো হলো ফাইল এবং তথ্যের আদান-প্রদান, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, তথ্য সংরক্ষণ করা, ই-কমার্স ব্যবহার, তথ্যের গোপনীয়তা রক্ষা, ইমেইল আদান-প্রদান ইত্যাদি। কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা অসুবিধাগুলো আমরা অলরেডি সুবিধা বা উদ্দেশ্যগুলো দেখলাম। সুবিধাগুলো দেখি। এই উদ্দেশ্যগুলোই বেসিক্যালি সুবিধা হিসেবে ইউজ করা যাবে, যে নেটওয়ার্কে খুব সহজে বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ডাটা বা সংবাদ পাঠানো যায়, সময় অপচয় কম হয়, খরচও কম লাগে, ঘরে বসে দূর দূরান্তের ডাক্তারের সাথে যোগাযোগ করা যায়, তারপর বাসায় বসে ক্লাসে অংশগ্রহণ করতে পারে, ঘরে বসে ক্রেতা কেনাকাটা করতে পারে, ইমেল প্রেরণ এবং গ্রহণ করতে পারে ইত্যাদি। অসুবিধা হলো ইন্টারনেটে ব্যক্তিগত গোপনীয় তথ্য প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দক্ষ হ্যাকাররা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে, অপ্রাপ্তবয়স্করা অশ্লীল ওয়েবসাইটগুলো পরিদর্শন করে, ফলে তাদের মধ্যে নৈতিক অবক্ষয়ের লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে, যা হচ্ছে প্রয়োজনীয় ফাইলগুলো নষ্ট করে ফেলার মতো ইনসিডেন্টগুলো আমরা দেখি। এরপর লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে। তো কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে যে পড়লাম আমরা, কম্পিউটার নেটওয়ার্ক 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে একটা রুম বা দুইটা রুমের মধ্যে যে নেটওয়ার্কটা ক্রিয়েট হয়, ব্লুটুথ, তারপর কেবল কানেকশন ইত্যাদির মাধ্যমে। তো এই জিনিসটাই হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো একটা বৃহৎ বিল্ডিং এর মধ্যে অথবা একটা বিল্ডিং এর একটা ফ্লোরের মধ্যে যে কম্পিউটার নেটওয়ার্কটা গঠিত হয়, সেটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হলো যে কোনো একটা শহর বা সিটিতে যদি একটা নেটওয়ার্ক গঠন হয়, সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো বিশ্বজুড়ে অথবা বিশাল এরিয়া জুড়ে কোনো একটা নেটওয়ার্কিং সিস্টেম। তারপর প্যানের একটা এক্সাম্পল দেখি আমরা। প্যানের বিষয়টা হচ্ছে 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর এখানে ল্যাপটপ, পিডিএ, বহনযোগ্য প্রিন্টার, ব্লুটুথ এগুলোর মধ্য দিয়েই হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক গঠিত হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে 1 কিলোমিটার বা তার কম এলাকা। আর এখানে হচ্ছে মূলত বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বড় বড় অফিসে নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক থাকে, এটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। তারপর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা মূলত কেবল টিভি নেটওয়ার্কের মধ্য দিয়ে পুরো সিটিতে আমরা একই টিভি নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারি। তো এটাকে একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি। তারপর ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে এক্সাম্পল হলো ইন্টারনেট। ইন্টারনেটের মধ্য দিয়ে আমরা পুরো বিশ্ব জুড়ে সব ধরনের ডাটাকে অ্যাক্সেস করতে পারি। সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রধানত 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে পিয়ার টু পিয়ার, আরটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এখন পিয়ার টু পিয়ার ডিটেলস আছে। আচ্ছা, পিয়ার টু পিয়ারটা আগে দেখে নেই। পিয়ার টু পিয়ার হলো এখানে কোনো নির্দিষ্ট সার্ভার থাকে না, এতে সংযুক্ত সকল কম্পিউটারই এই প্রোটোকল অনুসরণ করে সার্ভার বা ক্লায়েন্ট সার্ভার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে। যদি আমি বলি এ ডিভাইসের সাথে বি ডিভাইসকে আমরা যদি পেয়ার করি, তখন দেখা যাবে এ থেকে বি তে ডাটা যাবে, বি থেকে এ তে ডাটা যাবে। এখানে অন্য কারো কাছে ডাটাটা যাবে না বা অন্য কারো কাছ থেকে ডাটাটা আসবেও না। তো এটাকে বলা হয় পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক।
এখানে সুবিধা হচ্ছে নেটওয়ার্ক সেট আপ করাটা খুব সহজ, তারপর ব্যবহারকারীর রিসোর্স গুলো ভাগাভাগি করতে পারেন। আর অসুবিধা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই, দুইজনই কন্ট্রোল করতে পারে। একাধিক নেটওয়ার্কের সাথে সংযোগ দেওয়া অসুবিধা, এটা একটু কমপ্লেক্স হয়ে যায়। তারপর ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা একটু দেখি, এটা পরীক্ষায় আসে, 35 আসছে, যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতিতে অন্তত একটি কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করা হয়। যেমন এখানে এটা সার্ভার হিসেবে ব্যবহৃত হচ্ছে, ইন্টারনেটের মধ্য দিয়ে এখানে এই যে এই পিসিটা, এই ডিভাইসটা এবং এই পিসিটা, ল্যাপটপ পিসি, এগুলো কানেক্টেড হচ্ছে সার্ভারের সাথে। এই সার্ভারের সাথে একাধিক কম্পিউটারকে সংযোগ দেওয়া হয়। সংযোগকৃত কম্পিউটারগুলোকে ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট বলে। তার মানে এই সংযোগ দেওয়া এগুলো হচ্ছে ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন, আর এই হলো সার্ভার। তাহলে এটাই হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এটার প্রয়োজনীয়তা হলো এই পদ্ধতিতে একই সঙ্গে একাধিক ব্যবহারকারী বা ক্লায়েন্ট সার্ভার থেকে ডাটা, ফাইল, প্রিন্টার, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে পারবে। লোকাল এরিয়া নেটওয়ার্ক টপোলজিটা একটু বিস্তারিত জানতে চাচ্ছে। তো লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে বা ল্যান টপোলজির নামগুলো, বিভিন্ন রকমের ল্যান টপোলজি, অর্থাৎ একই সাথে ল্যানের কথাও বলা হচ্ছে, টপোলজির কথাও বলা হচ্ছে। ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর টপোলজি হলো, এখানে আমরা একটু পরে দেখি, যে ব্যবস্থায় দুই বা ততোধিক কম্পিউটার নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। লোকাল এরিয়া নেটওয়ার্কে কয়েকটি টপোলজি সম্পর্কে আলোচনা করা হলো। যেমন প্রথমে বাস, এখানে মাঝখানে একটা বাস বার থাকে, এই বাস বারের সাথে বিভিন্ন ধরনের ডিভাইসগুলো কানেক্টেড থাকে, বাস বারের সাথে কানেক্টেড। তো এটাকেই বলা হয় বাস টপোলজি। মাঝখানেরটাকে কেবল, এটাকে দুটা জিনিস বলা হয়, একটা হচ্ছে কেবল, এটাকে একটা কেবল হিসেবে কেবল ইউজ করা হয়, আর এই কেবলটাকে বলা হয় ব্যাকবোন। ব্যাকবোন কেন? কারণ এটাই হচ্ছে এখানকার মূল ভিত্তি, এটা নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটা অকার্যকর হয়ে যায়। আর রিং টপোলজির ক্ষেত্রে হয় কি, প্রত্যেকটা ডিভাইস একটা অপরটার সাথে যুক্ত হয়, মানে একটা পাশেরটার সাথে যুক্ত হয়, এবং একটা পিসি পরস্পর দুইটার সাথে পাশাপাশি কানেক্টেড হয়। তো এখানে অসুবিধা হলো, যে কোনো একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো টপোলজিটা অফ হয়ে যায়, কাজ করে না। স্টার টপোলজিতে হচ্ছে মাঝখানে একটা হাব থাকবে, এই হাবের সাথে একাধিক ডিভাইস সংযুক্ত থাকবে। এটার অসুবিধা হলো, যদি হাবটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটা অকার্যকর হয়ে যায়, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো, যখন একই সাথে বিভিন্ন ডিভাইস থেকে ডাটা পাঠানো হয় তখন হাব থেকে মানে কন্ট্রোল করা যায় না, তখন দেখা যায় ডাটাটা সবার মধ্যে যায়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যখন একসাথে ডাটা পাঠানো হয় তখন ডাটা পাঠানোর গতিটা কমে আসে, স্পিডটা স্লো হয়ে যায়। ট্রি টপোলজি বা হায়ারার্কিক্যাল টপোলজি হলো, একটা সার্ভার থাকে, সার্ভার থেকে একাধিক আমরা বলতে পারি যে এটা হোস্ট, এই হোস্ট থেকে একাধিক, এখানে আমরা পেরিফেরালস পাচ্ছি, এগুলো আবার আলাদা আলাদা অনেকগুলো ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। তাহলে এইভাবে ট্রি এর গাছের শাখা প্রশাখার মতো এইভাবে বাড়তে থাকে। তো এটাকে এই জন্য বলা হয় ট্রি টপোলজি বা হায়ারার্কিক্যাল টপোলজি। তো এখানে মূলত সুবিধা হলো, যে কোনো একটা নোড যদি নষ্ট হয়, এই নোডটা নষ্ট হলে এই ডিভাইসগুলো অফ থাকবে, বাট এটা অন থাকবে। কিন্তু অসুবিধা হলো যে মেইন সার্ভারটা যদি অফ হয়ে যায় পুরো জিনিসটাই অকার্যকর হয়ে যাবে। আর এটাতে আরেকটা সুবিধা হচ্ছে, যে কোনো জায়গায় আমি চাইলে আরো নতুন নতুন যে কোনো একটাকে নোড বানিয়ে এরপরে নতুন নতুন ডিভাইস কানেক্ট করতে পারবো। এরপর লাস্টলি হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি হচ্ছে এমন একটা টপোলজি যেখানে একটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস যুক্ত থাকবে, মানে প্রত্যেকটা ডিভাইসই প্রত্যেকটা ডিভাইসের সাথে যুক্ত থাকে। যেমন এই 1 নাম্বারটা 2 নাম্বারের সাথেও কানেক্টেড, 3 নাম্বারের সাথেও কানেক্টেড, 4 নাম্বারের সাথেও কানেক্টেড। তো এটাতে অসুবিধা হলো, এখানে নতুন একটা ডিভাইস কানেক্ট করাটা অনেক টাফ, কারণ তখন প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে এখানে কানেকশন দেওয়া লাগবে, এটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা হলো, এখানে যদি যান্ত্রিক ত্রুটি হয় সেটা ফাইন্ড আউট করাটা একটু কঠিন হয়ে যায়। আর সুবিধাগুলো হলো, এখানে সরাসরি কানেকশন থাকায় আমি চাইলে ডাটাটা ওকে পাঠাতে পারি, ইন্ডিভিজুয়ালি ওকে পাঠাতে পারি, অথবা ওকে পাঠাতে পারি, আমি নির্দিষ্ট ডিভাইসে ডাটা পাঠাতে পারবো। আর ডাটা পাঠানোর গতিটা হবে সর্বোচ্চ, কারণ সরাসরি কানেকশন, মাঝখানে কোনো বাফার জোন নেই। তো মোটামুটি এই হলো টপোলজি গুলো। আমি একটু আবার রিপিট করি, একটা হচ্ছে বাস টপোলজি, আর একটা হচ্ছে রিং টপোলজি, আর একটা হচ্ছে স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি। এরপর লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে পার্থক্যগুলো লিখতে বলা হয়েছে। তো পার্থক্যগুলোর মধ্যে সবচেয়ে কমন যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে থাকবে, আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে 100 কিলোমিটার, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো 100 কিলোমিটারের থেকে বেশি। তারপর লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটি একক নেটওয়ার্ক,
মেট্রোপলিটনে একাধিক লন নেটওয়ার্ক সংযুক্ত থাকে, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্কে বিপুল সংখ্যক লেন নেটওয়ার্ক এবং ম্যান নেটওয়ার্ক যুক্ত হয়ে এই বিশাল ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা গঠিত হয়। লোকাল এরিয়া নেটওয়ার্কের ব্যয় অনেক কম, তারপর ম্যানের ব্যয়টা হচ্ছে লেন থেকে বেশি, আর সবচেয়ে বেশি ব্যয় হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্কে, যেহেতু এটার রেঞ্জটা বেশি। আর ডাটার স্পিড যদি আমরা দেখি, লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে 10 থেকে 100 Mbps, ম্যানের ক্ষেত্রে হচ্ছে 10 Mbps থেকে 10 Gbps। আমি একটু লিখি, এটা হলো 10 MB থেকে 100 MB, আর এটা হলো 10 MB থেকে MB মেগাবিট, আচ্ছা এগুলো বি, ছোট হাতের বি, মেগাবিট থেকে 10 Gbps। আর এরা হলো মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো 100 Mbps থেকে 100 Gbps। তাহলে স্পিড সবচেয়ে বেশি হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্কে, সবচেয়ে কম হলো লোকাল এরিয়া নেটওয়ার্কে। নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে জানতে হবে। এই ডিভাইসগুলো সম্পর্কে আলাদা আলাদাভাবে ডিটেলস জানাটা খুবই জরুরি। 36 আসছে, 46 আসছে, 38 আসছে, 41 আসছে, 40 আসছে, 5টা ডিভাইস আসছে। তো আমরা দেখি নেটওয়ার্কিং ডিভাইস। নেটওয়ার্ক তৈরিতে কম্পিউটার ছাড়াও অনেক ডিভাইসের প্রয়োজন হয়, যেমন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মডেম, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে ইত্যাদি। এগুলোকে নেটওয়ার্কিং ডিভাইস বলে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় নেটওয়ার্কে যুক্ত করার জন্য, তাকেই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলা হয় বা এনআইসি বলা হয়। একে ল্যান কার্ডও বলা হয় বা নেটওয়ার্ক কার্ডও বলা হয়। এখানে 48 বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নাম্বার থাকে, যার ফলে একটি কার্ডের সাথে অপরটির কোনো মিল থাকে না। এই ক্রমিক নাম্বারকে ম্যাক অ্যাড্রেস বলে, আর এই ম্যাক অ্যাড্রেস কার্ডের রমে সংরক্ষিত থাকে। নেটওয়ার্ক করার সময় নেটওয়ার্ক কার্ড একটি আইপি অ্যাড্রেস বসাতে হয়। এরপর আমরা মডেম দেখি। মডেম হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে মডুলেটর আর একটা হচ্ছে ডিমডুলেটর। এই দুইটা সংযোগে মডেম গঠিত হয়। মডেমের একটি ইলেকট্রনিক ডিভাইস। মডেম একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে সহায়তা করে। মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ করে, আর ডিমডুলেটর সেটা হচ্ছে অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করে। তাহলে আমরা একটু লিখে রাখি। মডুলেটর কাজ করে মূলত ডিজিটাল সংকেতকে অ্যানালগ করতে, আর ডিমডুলেটর অ্যানালগকে ডিজিটাল করতে। তাহলে যে কোনো একটা পিসিতে আমরা যদি মডেম কানেক্ট করি, পিসির ডিজিটাল ইনফরমেশনগুলো এই মডেমটা অ্যানালগে কনভার্ট করে এটাকে ট্রান্সমিট করে সেটা যখন অন্য একটা ডিভাইসে যাবে, ওই এখানকার মডেমটা কি করবে, ওই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করে এখানে শো করবে। তাহলে মডুলেটর কাজটা হলো ডিজিটাল টু অ্যানালগ করা, আর ডিমডুলেটর হলো অ্যানালগ টু ডিজিটাল করা। এরপর আসি হাবে। হাব হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস। এর আওতাধীন ডিভাইসগুলো একত্রে সংযুক্ত করে। এখানে ডিভাইস বলতে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদিকে বোঝানো হচ্ছে। এটি একটি স্টার টপোলজির কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করে। আর এখানে প্রেরিত সিগন্যালগুলো গ্রহণ করার পর হাব সেটা সবগুলো কম্পিউটারে ব্রডকাস্ট করে দেয়। তো এখানে সক্রিয় হাব আছে, অ্যাক্টিভ হাব, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় বা প্যাসিভ হাব। সক্রিয় হাব কি করে, সংকেতের মানকে বৃদ্ধি করে, মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেয়, প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। নিষ্ক্রিয় হাব হচ্ছে কম্পিউটারে কেবলমাত্র একটা তথ্য আদান প্রদান করে, এটি সংকেতের মান বৃদ্ধি করে না। হাবের দামটা একটু কম, আর মিডিয়াকে সংযুক্ত করতে পারে, তবে এখানে হচ্ছে ট্রাফিক বৃদ্ধি পায় আর সংঘর্ষ বা কলিশন হয়, ফিল্টারিং সম্ভব হয় না। সুইচের ক্ষেত্রে সুইচও একটি নেটওয়ার্কিং ডিভাইস, যেটা হচ্ছে ডাটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। সুইচের মাধ্যমে আমি নির্দিষ্ট একটা গন্তব্যে পাঠাতে পারবো, সবগুলো নেটওয়ার্ক ডিভাইসে যাবে না। হাব এবং সুইচের কাজ প্রায় একই, তবে সুইচ কি করবে, একটা নির্দিষ্ট গন্তব্যে ডাটাকে প্রেরণ করতে পারে। সুবিধা হচ্ছে ডাটা সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা কমায়। ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সুইচের অসুবিধা হলো হাবের তুলনায় দাম বেশি, আর ফিল্টারিং সম্ভব হয় না এখানেও। তারপর কনফিগারেশন তুলনামূলকভাবে একটু জটিল, হাবের কনফিগারেশনটা একটু সহজ। এরপর রাউটার এমন একটি কানেক্টিং ডিভাইস যা একই প্রোটোকলভুক্ত, এটা 47-এ মনে হয় আসছে এই প্রশ্নটা, একই প্রোটোকলভুক্ত নেটওয়ার্ক নিয়মকানুনসমূহ 2 বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের সংযোগ করে।
একই প্রোটোকলভুক্ত 2 বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের সংযোগ করে নেটওয়ার্কের সম্প্রসারণ করতে পারে। কম্পিউটার নেটওয়ার্কে রাউটারের কাজ। মূলত কম্পিউটার নেটওয়ার্কে রাউটার ব্যবহার করে নেটওয়ার্কের সম্প্রসারণের কাজ করা হয়। ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়। এখানে রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং-কে সংযুক্ত করতে পারে। রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযোগ করতে পারে। একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্ক সংযোগ করে রাউটার। রাউটারের অপারেশনাল ডায়াগ্রাম যেটা বা ব্লক ডায়াগ্রাম, যে প্রথমে হলো টিসিপি প্রোটোকল ব্যবহার করে প্রেরক কম্পিউটার কর্তৃক রাউটার ডাটা প্যাকেট প্রেরণ, মানে প্রথমে হচ্ছে ডাটা প্রেরণ করবে, তারপর হচ্ছে ওই রাউটার কর্তৃক ডাটা প্যাকেট গ্রহণ করা হবে এবং ডাটা প্যাকেটের আইপি হেডার দেখে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস অনুযায়ী ডাটার ডেস্টিনেশন নির্ধারণ করবে। ম্যাট্রিক ভ্যালু পদ্ধতি ব্যবহার করে চূড়ান্ত ডেস্টিনেশনে নিকটবর্তী রাউটারের কাছে ডাটা প্যাকেট প্রেরণ করবে। তারপর এই রাউটার কর্তৃক ডাটা প্যাকেট ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে প্রেরণ করে। গন্তব্যে পৌঁছানোর পর টিসিপি প্রোটোকল কর্তৃক ডাটার প্যাকেটগুলো একত্রিত করে মূল ডেটাকে পরিণত করে। রাউটারের কাজটা আমরা একটু সহজভাবে দেখি, যে কম্পিউটার এ প্রেরক ডাটা ইমেজকে টিসিপি প্রোটোকলের মাধ্যমে ডাটা প্যাকেট হিসেবে রাউটারের কাছে আসে। মানে একটা ছবি, এই ছবিটাকে কি করলো, ও ছোট 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 অনেকগুলোতে ভাগ করে একটা পুরোটা ডাটা প্যাকেট বানালো। প্যাকেট বানিয়ে সেটা হচ্ছে রাউটারের কাছে নিয়ে গেল, ডাটা প্যাকেট হিসেবে রাউটারের কাছে আসে। এরপর রাউটার আইপি রাউটিং এর মাধ্যমে ডাটা প্যাকেটের চূড়ান্ত ঠিকানা বা ডেস্টিনেশন খুঁজে বের করে তা গন্তব্যে প্রেরণ করে। গন্তব্যে পৌঁছানোর পর টিসিপি প্রোটোকল ডাটার প্যাকেটগুলোকে আবার একত্রিত করে মূল ডাটাতে পরিণত করে। সহজ ভাষায়, ইমেজকে প্রথমে ডাটা প্যাকেটে কনভার্ট করবে, এরপর রাউটিং এর মাধ্যমে সেটার নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হবে। আর এখানকার টিসিপি প্রোটোকল কি করবে, এখানকার সবগুলো ডাটা প্যাকেটকে একত্রিত করে আবার সেই প্রথম যে ডাটা ছিল ওই ডাটাটা আবার ব্যাক করে নিয়ে আসবে। তো এভাবে ডাটা প্যাকেট আকারে রাউটিং এর মাধ্যমে রাউটার কি করে ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠাতে পারে। রাউটারের সুবিধা হলো রাউটার ডাটা সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা কমায়, ব্রডকাস্ট ডাটা ফিল্টারিং সম্ভব হয়। রাউটারের দাম একটু বেশি, একই প্রোটোকল ছাড়া রাউটার নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে না, এটা একটা অসুবিধা। অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন। তো রাউটার এবং সুইচের মধ্যে পার্থক্যটা 41 BCS আসছে। রাউটার কি করে, রাউটার হলো কম্পিউটার নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করে, আর সুইচ হচ্ছে কম্পিউটারগুলো পরস্পর সাথে যুক্ত হয় সুইচের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার। আর রাউটার ক্ষেত্রে একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। সুইচের ক্ষেত্রে একটি নেটওয়ার্কের ডাটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। রাউটার কাজ করে নেটওয়ার্ক লেয়ারে আর সুইচ কাজ করে ডাটা লিঙ্ক লেয়ারে। এরপর গেটওয়ে খুব ইম্পর্টেন্ট। গেটওয়ে একটি নেটওয়ার্কিং ডিভাইস যা ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয় রাউটারের মতোই, তবে রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করে, কিন্তু গেটওয়ে কি করে বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে। তাহলে মানে এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স। তো এটার সুবিধা হলো সংঘর্ষণ বা কলিশন সম্ভাবনা কমায়, তারপর বিভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে। এখন অসুবিধা হলো এটা একটু ধীরগতি সম্পন্ন এবং কনফিগারেশনটা আসলে একটু তুলনামূলকভাবে জটিল। রিপিটার কি করে দুর্বল সিগন্যালগুলোকে আর একটু শক্তিশালী করে এটার এরিয়াটা বাড়িয়ে দেয়। আমরা রাউটারের সাথে রিপিটার ইউজ করে রেঞ্জটা বাড়াতে পারি। এরপর হচ্ছে ব্রিজটা একটু জরুরি। ব্রিজটা হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস, এটা কি করে একাধিক নেটওয়ার্কে একত্রিত সংযুক্ত করে। ব্রিজ নেটওয়ার্কে হাব বা সুইচের মতোই কাজ করে, আলাদা কিছু না। তো এর মধ্যে দিয়ে টপিক 3 শেষ হলো। আমরা টপিক 4 এ দেখবো টিসিপি আইপি প্রোটোকল সুইটটা দেখবো। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটা নিয়ে প্রশ্ন আসছিল সম্ভবত 47 প্রিলিতে। তারপর হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি গুলো, ইন্টারনেট, এক্সট্রানেট, এগুলো সম্পর্কে জানবো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পর্কে জানবো। তারপর হচ্ছে ওয়েব টেকনোলজি, তারপর হচ্ছে পপুলার ওয়েবসাইট সম্পর্কে জানবো। ধন্যবাদ।